আমার প্রথম যে পোয়েমটা অ্যানালাইসিস এক্সপ্লানেশনস দেওয়া ছিল ক্লাস 12-এর শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, সেটা আমি আপলোড করেছিলাম। আজকে আমি অ্যানাদার পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই জন কিটস, সেইটা একটু তোমাদেরকে এক্সপ্লানেশনস, অ্যানালাইসিস, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিংস, তার ব্যাকগ্রাউন্ড কী আছে, তার কি টোন আছে, তার কি স্ট্রাকচার আছে, তার কি রাইম স্কিম আছে, দ্য পয়েন্টস অফ ইন্টারেস্ট, মেন পয়েন্টস, ইউনিক ফিচার্স অফ দ্য পয়েম, এগুলো সব আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলবো এবং আশা করছি তোমরা খুব ভালোভাবে এগুলোকে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। এবং এটা তোমাদেরকে বলে রাখি, এমসিকিউ কোয়েশ্চেন্স আমি যখনই কোনো টেক্সটকে এক্সপ্লেন করব, এক্সপ্লানেশনস দেব কোনো লাইন, যে কিটসের লেখা যে লাইনগুলো আছে পোয়েট্রি অফ আর্থে, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায়, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং কোথায় কী ফিগার অফ স্পিচ আছে বা অলঙ্কারের ব্যবহার আছে সেটাও কিন্তু এখানে ভালো করে মন দিয়ে পড়তে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে বিগিনিংয়ে দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, when was this poem created, was this poem composed by John Keats, এটা একটু জানতে হবে। এই সনেটটা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল, একটা কম্পিটিশন হচ্ছিল জন কিটসের সঙ্গে একজনকার, তার নাম হলো হিথ এ লি হান্ট, তার নাম লি হান্ট, এবং তার বাড়ি হচ্ছে হ্যামস্টেড হিথে তার বাড়ি, একটা ছোট কুঁড়ে ঘর, সেটা হচ্ছে কটেজ বলা হয়। তারিখটা ছিল ডিসেম্বরের 30 তারিখ 1816। এবারে লি হান্ট তাকে, মানে আমাদের জন কিটসকে চ্যালেঞ্জ করেছিল যে তুমি একটি সনেট লেখো তো এক্ষুনি। কি বিষয়টা, কি বিষয়টা হচ্ছে একটা ঘাস ফড়িং এবং একটা ক্রিকেট, মানে ঝিঝি পোকার ওপরে। এবং তিনি, ভালো করে শোনো, জন কিটস কিন্তু 15 মিনিটের মধ্যে ওই দুটো সনেট লিখে ফেলেছিলেন ওই বিষয়টির ওপরে, দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট। এবার এই যে আমাদের কিটস, ইনি কিন্তু কম্পিটিশনটা জিতে যান। এবং তিনি আমাদের যে লি হান্ট, তিনি বললেন যে ওয়াও, সাচ এ প্রসপারাস ওপেনিং, কি সুন্দরভাবে এটা সূচনা হলো, মানে শুরু হলো। তাহলে এটা মনে রাখতে হবে, ইট ইজ নোন দ্যাট হি রেসপন্ডেড টু দ্য লাইন্স 11 and 12 বাই সেইং দ্যাটস পারফেক্ট, ব্রাভো কিটস। তাহলে কিটসকে এই যে লি হান্ট প্রশংসাসূচক বাক্য বলেছিল এবং বলেছিল, বাহ, খুব সুন্দর তো তোমার 11-12 লাইনটা, অসাধারণ। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ওয়েন দ্য পোয়েম ওয়াজ রিটেন কম্পোজড, যাই বলো এইটা। আচ্ছা, এবারে জানতে হবে এটা কি টোনে লেখা হয়েছে, মানে এটা কি টোন, মানে এর মধ্যে কি সুরটা আছে। টোন মানে তো সুরই বোঝায়, এই কবিতার যে একটা সুর আছে সেই সুরটা কি, কীরকম। এই কবিতাটা পড়লে আমরা কি দেখতে পাই, একটা হালকা লাইট, একটা আনন্দ আছে সেখানে, গে আছে, গে মানে হচ্ছে আনন্দ, একটা কেয়ারফ্রি বিষয় আছে, কেয়ারফ্রি মানে কোনো চাপ নেই, কোনো আমার ওপরে কোনো কাজের প্রেশার নেই, এরকম একটা ব্যাপার আছে। অক্টেভ মানে জানো, দ্য ফার্স্ট 8 লাইন্স, প্রথমের 8টা লাইন। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ ponderous ইন দ্য sestet, এবং যত আমরা ওই 6 লাইনের দিকে যাব, সেস্টেটের দিকে, আমি আগেই বলেছি যে 8 আর 6, এটা হচ্ছে পেট্রার্কেন স্টাইল অফ সনেট। প্রথমে 8 লাইন থাকে, তারপরে 6 লাইন থাকে, এবং 8 লাইনের সঙ্গে 6 লাইনের বিষয়ে কন্ট্রাস্ট থাকে, আলাদা বিষয় থাকে, একটা কন্ট্রাডিকশন থাকে এবং একটা কন্ট্রাস্টিং আইডিয়াস থাকে। কিন্তু আইডিয়াসগুলো কন্ট্রাস্টিং হয়, মানে আছে, তা সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে একটা ইন্টারলিঙ্ক আছে, দুজনকার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্স কিন্তু হারিয়ে যাচ্ছে না, ডিসইকুইলিব্রিয়াম হচ্ছে না বা ভারসাম্য হারাচ্ছে না। এবং এখানে একটা ইন্টারলিঙ্ক কাজ করে একে অপরের সঙ্গে, কিছু না কিছু ব্যাপারে কিন্তু তাদের মধ্যে একটা লিঙ্ক আছে। তাহলে কি বললাম,
অক্টেভ এবং সেস্টেড, এই দুটোর মধ্যে একটা বিরোধী ব্যাপার থাকলেও কিন্তু তারা কিন্তু একে অপরের সঙ্গে কোনো একটা জায়গায় সম্পৃক্ত বাংলা, এটা হচ্ছে বাংলা, সম্পৃক্ত, তার ইংরাজি হলো ইন্টারলিঙ্কড। এবারে তুমি একটা জিনিস দেখতে পাবে তোমরা, দ্য অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেড, দে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট হট সামার ডে অ্যান্ড দ্য বিটারলি কোল্ড অ্যান্ড লোনলি উইন্টার ইভিনিং। একটা প্রচণ্ড গরম অক্টেভে আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড গরম একটা মানে দিন। আবার সেস্টেডে কি দেখতে পাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা এবং আশেপাশে কেউ নেই, পুরো একটা সেক্লুডেড এরিয়া। যখন প্রচণ্ড গরম পড়ে, যেমন মাঝ দুপুরে রাস্তা কাউকে দেখতে পাওয়া যায় না, যেমন প্রচণ্ড যখন ঠান্ডা পড়ে রাত্রি 8-9টার পরে থাকেই না কেউ, একদম জনমানব শূন্য, যেন মনে হবে ডেজার্টেড ল্যান্ড, কেউ নেই সামনে, একদম পুরো সেক্লুডেড স্পট। এর মধ্যে একটা, এই কবিতার মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই কবিতাটা কিন্তু, দিস পোয়েম ইজ কম্পোজড অফ 2 sentences। এই কবিতার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেন মনে হচ্ছে এই সনেটের মধ্যে 2টো বাক্য আছে, যেন 2টো বাক্যতেই যেন লেখা হয়ে গেছে এইটা। এবারটা কে লিখেছে? যিনি লিখেছেন তিনি হলেন একজন রোম্যান্টিক পোয়েট। তাকে কেন রোম্যান্টিক পোয়েট বলা হয়? তাকে এই কারণেই রোম্যান্টিক পোয়েট বলা হয় যে তিনি বিখ্যাত ছিলেন এই কারণেই যে তিনি তার লেখায় ভিভিড ইমেজরি অ্যান্ড গ্রেট সেন্সুয়াস অ্যাপিল, মানে খুব সুন্দর ছবি যেটা চোখ বুঝলেই আমরা চোখের সামনে সেটা ভেসে ওঠে, এবং অনুভূতি প্রবণ, আমরা যেন ইন্দ্রিয় দিয়ে পারসিভ করতে পারছি, CEIVE, ইন্দ্রিয় দিয়ে যেন আমরা অনুভব করতে পারছি, সেগুলো যেন আমাদের ইন্দ্রিয়ের মধ্যে পেনিট্রেট হয়ে যাচ্ছে, সেটা যেন ভিতরে ঢুকে যাচ্ছে। এবং তার যে রেপুটেশন, সেটা কিন্তু সে তো খুব তাড়াতাড়ি মারা গেছেন আমাদের জন কিটস, এবং তার যে রেপুটেশন সেটা কিন্তু তার মারা যাবার পরপরই আরও বেশি বাড়তে থাকে ইন দ্য ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজ রোম্যান্টিক এজের পরে এসেছে, এবং তার যে লেখা, তার লেখার প্রভাব পরের যে সমস্ত প্রেডিসেসার্স বলা হয়, প্রেডিসেসার্স যারা আছেন, তার পরে যারা এসেছেন, যেমন হলো আমাদের অ্যালফ্রেড লর্ড টেনিসন অ্যান্ড হচ্ছে তোমার কি বলবো, আমাদের W.B. ইয়েটস আছেন। এদের লেখার মধ্যে কিন্তু ওনার মানে জন কিটসের ইনফ্লুয়েন্স অনেক স্পষ্টভাবে মানে দেখা যায়। এবারে আমি যদি দেখি যে কিটসের মতো আর কারা ছিলেন রোম্যান্টিক পোয়েটস, প্রথমেই আমরা দেখতে পাবো যার নাম, যে দুজনকার নাম, তারা হলেন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ। আরও আছেন লর্ড বায়রন আছেন এবং উইলিয়াম ব্লেক আছেন। এরা কিন্তু রোম্যান্টিক মুভমেন্টের সঙ্গে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। এবারে আমাদের জানতে হবে যে এই রোম্যান্টিক এজ, যে রোম্যান্টিক পোয়েট বারবার বলছি, এই রোম্যান্টিক এজটা কখন মানে কিভাবে শুরু হয়েছিল। তো এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই একটা লেখা, একটা বিশেষ লেখা, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। এই যে লিরিক্যাল ব্যালাডস যেটা আমি বললাম, এই লিরিক্যাল ব্যালাডসটা কি? এই লিরিক্যাল ব্যালাডস হচ্ছে এর মধ্যে এটা একটা কালেকশন অফ পোয়েমস। এর মধ্যে অনেকগুলো কবিতা আছে, এবং এই কবিতাগুলো কীরকম, এই কবিতাগুলোর মধ্যে নেচার আছে, সুপার ন্যাচারালিজম, ভূত প্রেত এগুলো আছে, প্রকৃতি আছে। তো এই আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি নেচারকে বেছে নিয়েছেন, এবং আমাদের স্যামুয়েল টেলর কোলরিজ তিনি সুপার ন্যাচারালিজমকে বেছে নিয়েছেন, যেগুলো কিন্তু অতি প্রাকৃতিক।
তাহলে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ তাদের কিন্তু এটা মানে কোলাবোরেটেড ওয়ার্ক, তারা দুজনে সম্মিলিতভাবে কাজটি করেছেন, এই বইটি লিখেছেন। তাহলে অ্যান্ড দিস বুক ওয়াজ পাবলিশড ইন 1798, এবং তারপর থেকেই ধরে নেওয়া হয় যে রোম্যান্টিক এজের সূচনা। তো তারপর থেকে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পর থেকে স্যামুয়েল টেলর কোলরিজ, পার্সি বিশি শেলির পরে আমরা বলতে পারি লর্ড বায়রন, তারপরে উইলিয়াম ব্লেক, জন কিটস, এরা হলেন সবাই, সকলকে ধরা হয় দে আর ক্যাটেগরাইজড অ্যাজ রোম্যান্টিক পোয়েটস। তো আমাদের জন কিটসও অমনই ছিলেন। জন কিটস একজন বিখ্যাত রোম্যান্টিক পোয়েট ছিলেন, এবং যেখানে আমরা দেখতে পাবো যে আমরা যদি বইয়ের দিকে যাই, আমাদের যে টেক্সট বই আছে, তিনি জন্মেছিলেন 1795 সালে এবং মারা গেছেন 1821 সালে, এবং খুব অল্প বয়সে উনি মারা গেছেন। এবং তিনি যে লেখা আছে এখানে, was a noted poet of the English romantic movement. He belonged to the second generation of romantic poets who came after Coleridge and Wordsworth. তাহলে কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের পরের কিন্তু উনি এসেছেন। হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমেজরি, এটা আমি একটু আগেই বলেছি। ওনার লেখায় যে ছবিগুলো ফুটে ওঠে সেটা চোখের সামনে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, যেন চোখের সামনে আমাদের ভেসে ওঠে, আমরা তার সঙ্গে কোরিলেট করতে পারি। অ্যান্ড উইচ আর নোটেড ফর দেয়ার সেন্সুয়াস অ্যাপিল, এবং সেই লেখার মধ্যে যেন আমরা একটা ইন্দ্রিয় অনুভূতি প্রবণতা যেটা আছে, সেই ইন্দ্রিয় অনুভূতিটা আমরা উপলব্ধি করতে পারি, ফিল করতে পারি। ওই জন্যই হচ্ছেন উনি বিখ্যাত ফর সেন্সুয়াসনেস, অ্যান্ড দিস কাইন্ড অফ কোয়ালিটি ইজ frequently found in the poems written by John Keats. And some of his famous works are Ode to a Nightingale, Hyperion, and Isabella. The argument put forward by Keats in this poem is that the natural music of the earth never ceases to play through the cycle of seasons. তিনি যেটা বলতে চেয়েছেন এই কবিতার বিষয়বস্তু সেটা হলো এই পৃথিবীর যে মিউজিক, এই পৃথিবীর মিউজিক ঋতু পরিবর্তনের সাথে সাথে থেকে যায়, সেটা কখনোই থেমে যায় না। ঋতু পরিবর্তন হলেও হয়তো দেখা যাচ্ছে গরমকালে কোনো একটি মিউজিক শোনা যাচ্ছে প্রকৃতিতে, এরকম কিন্তু মনে করার কোনো কারণ নেই যে গরম চলে গেলে তারপরে যে ঋতুটা আসবে সেই ঋতুতে পৃথিবীর মিউজিক থেমে যাবে, থামবে না। যতই ঋতু পরিবর্তন হোক সেটা কিন্তু চলতেই থাকবে, এটা কন্টিনিউয়াল, চলতেই থাকবে। The poem is a sonnet in which the song of the grasshopper is embodied in the octave. তাহলে এই যে প্রথম 8টা লাইন, এই প্রথম 8টা লাইনে আমরা গ্রাসহপারের সং, গান শুনতে পাচ্ছি। And in the octave, and that of the cricket, এই that of, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দ্যাট একই নাউনটাকে ব্যবহার না করে এটাকে বলতে পারতো দ্য সং অফ দ্য ক্রিকেট, এটা না বলে দ্যাট অফ বলা হয়েছে। তাহলে এই আবার অক্টেভের দিকে আমরা দেখতে পাই যে ক্রিকেট, ঝিঝি পোকা, তার গান কিন্তু আমরা সেস্টেটে খুঁজে পাই। অক্টেভে পাচ্ছি আমরা গ্রাসহপারের ঘাসফড়িংয়ের শব্দ, গ্রাসফড়িংয়ের মিউজিক, এবং আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের অক্টেভে দেখতে পাচ্ছি যে ক্রিকেট মানে ঝিঝি পোকা, সে কিন্তু মিউজিক চালিয়ে যাচ্ছে। তাহলে গ্রাসহপারের জায়গায় ক্রিকেট আসছে, আবার ক্রিকেট দুর্বল হয়ে গেলে সে আর যখন পারছে না আবার গ্রাসহপার ফিরে আসছে, এরকমভাবে একটা এই প্রসেস কিন্তু চলতেই থাকছে। তাহলে ঋতু যতই পরিবর্তন হোক পৃথিবীর মিউজিক কিন্তু কখনোই থামছে না। এইটা হলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই কবিতাটার মধ্যে এটা কয়েকটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যে বিষয়টা হলো যে এই কবিতাটা হচ্ছে একটি সনেট, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, সব থেকে ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের মনে রাখতে হবে যে এটা 1816 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল।
এবং এই কবিতাটার একটা যেটা আমাদের বিষয় সিলেবাসের মধ্যে, এর একটা অরিজিনাল টাইটেল আছে। সেটা কি? এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে। অন দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট। এই কবিতাটা যে আমরা পড়ছি, দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা হচ্ছে এর একটা আগে অরিজিনাল টাইটেল ছিল। সেটা হচ্ছে কি? অন দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট। অ্যান্ড দিস পোয়েম ওয়াজ কম্পোজড ইন 1816। এবং এটা এটা লেখা হয়েছিল 1816-এ, এবং এটা প্রথমে পাবলিশ হয়েছিল, ছেপে বেরিয়েছিল 1817 সালে, ঠিক তার পরের বছর। এটা হচ্ছে একটা সনেট, অ্যান্ড এভরি সনেট কম্প্রাইজেস অফ 14 লাইন্স। এভরি সনেট কনসিস্টস অফ 14 লাইন্স। এবং আমরা দেখছি এটা হচ্ছে একটা পেট্রার্কেন সনেট। অক্টেভ আছে এখানে, অক্টেভে 8টা লাইন আছে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, যে অক্টেভ আছে, অক্টেভে 2টো কোয়াট্রেন আছে, 4 কোয়াট্রেন মানে বলেছিলাম আগে সেলাই কম্পেয়ার দিয়ে পড়াবার সময়, একটা কোয়াট্রেন মানে 4টে লাইন, তাহলে 2টো কোয়াট্রেন আছে, 4 8। এবং যে সেস্টেট আছে, সেস্টেটে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা লাইন প্রেজেন্ট উইডে শেষ হয়ে যাচ্ছে। তারপরে যে 6টা লাইন 1 2 3 4 5 6, এই যে 6টা লাইন আছে, এটা হচ্ছে সেস্টেট। কিন্তু সেস্টেটের মধ্যে একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখো, এর মধ্যে কিন্তু কোনো রাইমিং কাপলেট নেই। মানে সেস্টেটে যদি 6টা লাইনের মধ্যে প্রথম 4টে লাইন আমরা বাদ দিয়ে, মানে সেস্টেটের যে 6টা লাইন, সেই 6টা লাইন মানে 8-এর পরে যে 6টা লাইন আছে, 14টা লাইন মোট, তাহলে এই 8-এর পরে 6টা লাইনের মধ্যে 8-এর পরে আমি 4টে লাইন বললাম, 12 হলো। এই 4টের পরে যে 2টো লাইন পড়ে থাকে সেটা হচ্ছে অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট আর দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। এই লাস্টের যে 2টো লাইন আছে, এই 2টো লাইনের মধ্যে কিন্তু কোনো রাইমিং কাপলেট নয়। এদের এই লাস্টের 2টো লাইনের মধ্যে কিন্তু কোনো ছন্দ নেই। এই রকম ধরনের ছন্দ আমরা খুঁজে পাই শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। লাস্ট যে 2টো লাইন আছে, সেই 2টো লাইনের মধ্যে কিন্তু আমাদের রাইমিং কাপলেট তাদেরকে বলি, কারণ সেই 2টো লাইনে শেষের 2টো অক্ষরের মধ্যে একটা ছন্দ আছে, যেটা কিন্তু এইখানে নেই। আচ্ছা, এটার মধ্যে একটা কি বলবো, যে ছন্দ আছে না, এই ছন্দ স্ক্যানশন করতে গিয়ে আমরা অনার্সে পড়েছিলাম। স্ক্যানশন অনেক রকমের হয়। যে ছন্দকে যে ভাঙতে হয়, ভেঙে ভেঙে দেখাতে হয়। এখানে আমরা বলবো এটাকে একটু তোমরা যদি ইংরাজি অনার্স কখনো পড়ে থাকো, যদি পড়বে আর কি ইন ফিউচারে, সেখানে তোমাদেরকে এটা শিখতে হবে। এখানে আয়াম্বিক আছে, ট্রোকে আছে, ড্যাকটিলিক আছে, অ্যাম্ফিব্রাস আছে, অনেক রকমের হয়। অ্যান্টিপেস্ট আছে, অ্যানাপেস্টিক আছে, তো এইগুলো অনেক রকমের আছে। তো তোমাদেরকে আয়াম্বিক করতে হতে পারে, ট্রোকে তখন শিখতে হবে। তো আমাদের যেটা মনে রাখতে হবে, এটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা। শুধু এটা মনে রাখবে, মুখস্থ রাখবে, কারণ তোমাদের তো স্ক্যানশন তোমাদের নেই। কিন্তু তোমাদের এটা এমসিকিউ হিসেবে আসতে পারে যে এটা কি মিটারকে ফলো করে লেখা হয়েছে। একদম সহজ উত্তর হলো এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। যদি বলে এটার থিম কি, তাহলে এটার থিম হলো প্রকৃতির ইটার্নাল বিউটি। মানে এই যে আমাদের পৃথিবীর যে প্রকৃতি মা, যে আমাদের প্রকৃতি মা আছে পৃথিবীতে, এই প্রকৃতি মায়ের যে সৌন্দর্য, সেটা কিন্তু ইটার্নাল, স্বর্গীয়, এর কখনো নষ্ট হয় না, এটা ধ্বংস হয় না। দ্য বিউটি অফ নেচার, সেটা হচ্ছে পারপেচুয়াল, সেটা হচ্ছে ইটার্নাল। এই হলো আমাদের থিম। এই কবিতাটাকে পড়তে গেলে আমাদের কিন্তু এইগুলো অবশ্যই জানতে হবে, এবং অবশ্যই আমরা এর একটা রাইমিং স্কিম আছে, ছন্দের একটা ধরন আছে, সেই ছন্দের ধরনটা
কিন্তু আমরা অবশ্যই কবিতাটা পড়া হয়ে যাবার পরে শেষে আমরা পড়ব, এবং এখানে কী কী মেন পয়েন্টস আছে টু রিমেম্বার, আমাদের মনে রাখতে হবে, সেটাও পড়ব। আর এই কবিতাটার আমি শেষ যখন করবো আর একবার সামারিও করে দেবো। এবারে আমরা একটু আস্তে আস্তে এক্সপ্ল্যানেশনসে এগোই এবং লাইন বাই লাইন বেঙ্গলি মিনিংয়ের দিকে এগোই। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। খুব সহজ কথা, পৃথিবীর সঙ্গীত মিউজিক কখনো শেষ হয় না। তারপর একটা তারপর একটা কোলন দেওয়া আছে, ভালো করে দেখো। when all the birds, মানে এক্সপ্ল্যানেশন দিচ্ছে কেন শেষ হয় না সেটা। কোলন যখন পাংচুয়েশন ইউজ করা হয় তারপরে কিন্তু এক্সপ্লেনেশন দিতে হয়। এক্সপ্লেনেশনস এখানে দেওয়া আছে কেন, সেটা এক্সপ্লেন করতে হয়। when all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new mown made. তাহলে কি বলছে দেখো, when all the birds are faint, যখন সমস্ত পাখিরা তারা যখন গান গাইতে গাইতে গরমে একদম প্রচণ্ড রোদ্দুরে, গরমে তো প্রচণ্ড রোদ্দুরে, যেমন দেখো এখন আজ যেহেতু প্রচণ্ড গরম, ফাটছে যেন, স্কর্চিং ব্লিস্টারিং হিট অফ দ্য সান। তো প্রচণ্ড রোদ্দুরে যখন পাখিরা প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে যায়, তখন কি হয়, তারা কি চেষ্টা করে, তারা কিন্তু শীতল গাছের মধ্যে লুকিয়ে পড়ে। কুলিং ট্রিজ, গাছের তলাতে ঠান্ডা থাকে, সেই গাছে তারা লুকিয়ে পড়ে। তখন তো তারা গান গাইতে পারে না, তারা ফেন্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আস্তে আস্তে তাদের যে মানে গান গাওয়ার শক্তি সেটা তারা হারিয়ে ফেলছে, তাদের আর ক্ষমতা নেই। প্রচণ্ড গরম, আমরাই প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে যাই, আর বাকি তো একটা ছোট্ট একটা প্রাণী, ক্রিচার। তাহলে তখন তাদের যখন কষ্ট হয়, তারা তখন গাছের ছায়ায় লুকিয়ে পড়ে। আর ঠিক সেই সময় a voice will run from hedge to hedge, তখন একটিমাত্র কণ্ঠস্বর ঝোপ থেকে ঝোপে সদ্য ঘাস কাটা, যেন মনে হচ্ছে এখানে এই যে নিউ মন মেড, অ্যাবাউট দ্য নিউ মন মেড। মন মেড, মেডো, MEAD, মেড, মেডো মানে মাঠ। সেই মাঠের যেখানে ঘাস কাটা হয়েছে, নিউ মন, নতুন একদম ভাবে এই মাত্রই ঘাসটা কাটা হয়েছে, সেখানে একটা কণ্ঠস্বর শোনা যায়। কার কণ্ঠস্বর? সেটি আসলে কে? দ্যাট ইজ দ্য গ্রাসহপার, সেটা হলো সেই ঘাস ফড়িং, তার কণ্ঠস্বর শোনা যায়। তাহলে পাখিদের কণ্ঠস্বর এতক্ষণ শোনা যাচ্ছিল, তারা যখন ক্লান্ত হয়ে গেল, এবারে তার জায়গায় কে এলো? ঘাস ফড়িং এলো। তাহলে মিউজিক কিন্তু কখনো থামছে না, একজনের বদলে আরেকজন অন্যজনকে রিপ্লেস করে দিচ্ছে। এই গ্রাসহপার কি করছে? হি টেকস দ্য লিড। তাহলে সে কিন্তু কি করছে? প্রধান ভূমিকা নিচ্ছে। হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। তাহলে এই যে সামার লাক্সারি কেন বলা হয়েছে? এখানে গরমে যেন মনে হচ্ছে গ্রীষ্মের আরাম। গ্রীষ্ম কি আদৌ আরাম আনে? গ্রীষ্ম আরাম আনে, আরামটা আনে যখনই সেই গ্রীষ্মের প্রখর কাঠফাটা গরম, প্রচণ্ড তাপ, তার সেখানে বড় বড় গাছের তলায় ছায়ার মধ্যে যখন কেউ আশ্রয় নেয়, তখন তার আরাম লাগে। এখানে লাক্সারি বলতে কমফর্টকেই বোঝানো হয়েছে। এই প্রচণ্ড গ্রীষ্মের আরাম যেন মনে হচ্ছে সেই গ্রীষ্মের সময়ে যেন সেই প্রধান ভূমিকা নিচ্ছে কে? আমাদের গ্রাসহপার। He has never done with his delights. আচ্ছা, আমি ওভারলুক করে গেছি। নিউ মন মেড, এখানে দেখো মন মেড, এম সাউন্ড, MOWN মন, আর MEAD মেড। এই MM দুটো পরপর অক্ষর আছে, দুটো পরপর যে শব্দ আছে, তার প্রথম অক্ষরটা দেখো এম, একই অক্ষর।
তাহলে এখানে এম সাউন্ড রিপিট হয়েছে। তো যেখানে কনসোন্যান্ট সাউন্ড রিপিট হয় তাকে বলা হয় অ্যালিটারেশন। তো ALLITERATION, অ্যালিটারেশন মানে হলো রিপিটিশন অফ কনসোন্যান্ট সাউন্ড। আচ্ছা, আমরা এবারে পরের লাইনটায় ফিরে যাই যেখানে আমরা পড়ছিলাম, He has never done with his delights, for when tired out with fun. তাহলে তার কিন্তু আনন্দ কিন্তু কখনোই ফুরায় না। তার আনন্দ কিন্তু যে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, মানে তার ডান মানে এখানে ফুরিয়ে যাওয়া। তাহলে তার কিন্তু মানে তার যে আনন্দ, সেই যে ডিলাইটস মানে আনন্দ, তার আনন্দ কিন্তু কখনোই শেষ হয়ে যায় না। সেমিকোলন এখনো বলছে, এখনো এক্সপ্লানেশনস দিচ্ছে, কবি দিচ্ছেন। For when tired out with fun, সে আনন্দ করতে করতে, মজা করতে করতে সে যখন ক্লান্ত হয়ে যায়, তারপরে কি করে? তারপরে তো কিছু করে। He rests at ease beneath some pleasant weed. Weed মানে হলো আগাছা। সে খুব আরামদায়ক মনোরম আগাছার মধ্যে সে খুব সহজে আনন্দে বিশ্রাম নেয়। একটি ইংরেজি শব্দ আছে রিপোজ, REPOSE, রিপোজ মানে হলো বিশ্রাম, রেস্ট। এই রিপোজ ওয়ার্ডটা তোমরা টিনটার্ন অ্যাবে বলে একটি কবিতা আছে, ইট ওয়াজ অলসো রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো তার কবিতায় আমি এই রিপোজ শব্দটা পড়েছিলাম। রিপোজ মানে হলো বিশ্রাম। এবারে আমরা পরের স্ট্যান্জা মানে অক্টেভ হয়ে গেল, এবারে সেস্টেট, যেটা কিনা 6টা লাইনে লেখা, সেইটার বিষয়বস্তু একটু পড়ব। প্রথমেই আমাদের মনে রাখতে হবে, যেটা আমি বলেছি, বারবার বলি, যে অক্টেভের সঙ্গে সেস্টেটের একটা কন্ট্রাস্ট আছে। আমি পড়াবার সময় সবসময়তেই বলি যে অক্টেভের সঙ্গে সেস্টেটের একটি বিষয়ে তারা আলাদা, যেখানে কন্ট্রাস্টিং ইমেজেস আছে, একে অপরের সঙ্গে কন্ট্রাস্টিং ইমেজেস, এবং তাদের কিন্তু কন্ট্রাস্টিং ইমেজেস থাকলেও কোনো না কোনো বিষয়ে তারা কিন্তু ইন্টারলিঙ্কড। বারবার বলি, তাদের মধ্যে একটা সম্পৃক্ততার বিষয় এখানে কিন্তু আছে। তাহলে স্ট্যান্সাকে আমরা বাংলায় বলি অনুচ্ছেদ। তো অনুচ্ছেদ, যে 2 নম্বর অনুচ্ছেদ মানে সেস্টেটস যদি আমরা পড়ি, লক্ষ্য করবে, দেখো, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার। আবার বলেছে, পৃথিবীর সঙ্গীত, পৃথিবীর মিউজিক কখনো থামে না, কখনোই থামে না, নেভার, কখনোই না। সিজ মানে থেমে যাওয়া, CEASING, সিজিং মানে এখানে থামছে না। এমনিতে CEASE, সিজ মানে এটা হচ্ছে ভার্ব, মানে থামে না, নন স্টপ, চলতেই থাকে। এবারে তাহলে পৃথিবীর মিউজিক কখনো থামছে না, কীরকম? এবার ব্যাখ্যা করে বলছে, দেখো কোলন দিয়ে আছে, ব্যাখ্যা করে বলছে, অন আ লোন উইন্টার ইভিনিং, EVENING, উচ্চারণটা কীরকম? ইভিনিং নয়, উচ্চারণটা হলো ইভিনিং। তাহলে একটা শীতকালের সন্ধ্যা, কেউ নেই, লোন, সেক্লুডেড স্পট, একদম নির্জন, সেই রকম একটা জায়গায়, when the frost has wrought a silence, যখন তুষার, ফ্রস্ট মানে হচ্ছে বরফ, তুষার কি করে? তুষার কি তৈরি করে? হ্যাজ রট আ সাইলেন্স, নিস্তব্ধতা তৈরি করছে। কে? তুষার মানে বরফ। শীতকালে প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়ছে, সেরকম একটা পরিবেশ, সেটা রট, WROUGHT, রট মানে তৈরি করছে, মেকিং। তাহলে কি তৈরি করছে? বরফ তৈরি করছে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ফ্রম দ্য স্টোভ দেয়ার সুইলস, তাহলে দেখা যাচ্ছে যে ফ্রম দ্য স্টোভ মানে এখানে চুল্লি, দেয়ার সুইলস মানে হচ্ছে তীক্ষ্ণ গলার আওয়াজ, দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। তাহলে দেখা যাচ্ছে কি, যেন মনে হচ্ছে আশেপাশে কোনো বাগান আছে এবং সেখানে কোনো চুল্লি আছে,
সেই চুল্লির কাছ থেকে কি হচ্ছে, ঝিঁঝি পোকার গান ভেসে আসছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং ক্রমাগত উষ্ণতা বাড়ছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যেন মনে হচ্ছে ঘুমের ঘোরে কেউ অর্ধেকটা আচ্ছন্ন হয়ে আছে, অর্ধেকটা হারিয়ে গেছে, মানে অর্ধেকটা আচ্ছন্ন হয়ে আছে ঘুমিয়ে। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তার কি কোনো থাকে, জ্ঞান থাকে? থাকে না। এখানে বলা হয়েছে হাফ লস্ট, মানে অর্ধ আচ্ছন্ন হয়ে আছে ঘুমের ঘোরে। তো এখানে কি বলছে, যে যখন দেখা যাচ্ছে যে পৃথিবীর যে গান সেটা শীতকালেতেও থামছে না। কেন থামছে না? কে তার জায়গা নিচ্ছে? গ্রাস হপারের জায়গা কে নিচ্ছে? ওখানে প্রথমে পাখিরা যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন গ্রাস হপার জায়গা নিচ্ছে। আবার যেন মনে হচ্ছে গ্রাস হপার ক্লান্ত হয়ে গেছে, গান গেয়ে গিয়ে সে সুন্দর আগাছার নিচে বিশ্রাম নিচ্ছে। আবার কি দেখছি, শীতকালে আবার কে আসছে তার জায়গায়? সেখানে আসছে ঝিঁঝি পোকা। সে একটা নির্জন সন্ধ্যায়, উইন্টারের ইভিনিং, কেউ নেই, অ্যালোন, এবং দেখা যাচ্ছে কোনো একটা কাছাকাছি কোনো বাগানের একটা চুল্লি আছে, সেখান থেকে ঝিঁঝি পোকার স্ট্রিলিং সাউন্ড শোনা যাচ্ছে, তীক্ষ্ণ আওয়াজ, গান ভেসে আসছে। এবং ক্রমাগত যে ইনক্রিজিং এভার, ওয়ার্মথ ইনক্রিজিং এভার, বাড়তেই থাকছে, উষ্ণতা বাড়তেই থাকছে। এবং যেন মনে হচ্ছে ঘুমের ঘোরে অর্ধেকটা নিজেকে হারিয়ে ফেলছে। কে? ক্রিকেট। আবার যখন নিজেকে অর্ধেকটা হারিয়ে ফেলছে ক্রিকেট, তখনই আবার কে এসে হাজির হয়েছে? দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। ঘাস ফড়িংটি কোনো না কোনো ঘাসে ঢাকা কোনো একটু ছোট্ট উঁচু জায়গা, ছোট পাহাড় মতো। এখানে হিল মানে এখানে ছোট ঢিপি বলা হয়েছে। সেখানে যে ঘাসগুলো হয়ে আছে সেখানে আবার গ্রাস হপারের গান শোনা যাচ্ছে। তাহলে গান কিন্তু কখনোই থামছে না। প্রথমে বার্ড হলো, তারা ফেন্ট হয়ে গেল, তার জায়গায় গ্রাস হপার এলো। আবার গ্রাস হপার ফেন্ট হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, সে যখন রেস্ট নিচ্ছে সুন্দর আগাছার নিচে, তার জায়গায় চলে এলো ক্রিকেট। আবার ক্রিকেট যখন অর্ধেক আচ্ছন্ন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে উত্তাপ বাড়ছে চুল্লির কাছে, তখন সেই চুল্লির কাছে যখন ও আস্তে আস্তে উত্তাপ বাড়ছে, সেখানে সে নিজেকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে, অর্ধেকটা আচ্ছন্ন হয়ে যাচ্ছে, সে আর ডাকতে পারছে না। তার জায়গায় আশেপাশে ছোট ছোট টিলার মতো ছোট ছোট ঢিপি হয়ে আছে, সেখানে যে ঘাসগুলো হয়ে আছে, সেখানে যেন মনে হচ্ছে আমাদের ঘাস ফড়িং এসে আবার হাজির হয়েছে। সে আবার শুরু করে দিয়েছে, সে আবার ঝিঁঝি পোকার জায়গা নিয়ে নিয়েছে। এইভাবে কিন্তু একজন আরেকজনকে রিপ্লেস করছে এবং দেখতে পাচ্ছি পৃথিবীর সঙ্গীত সেটা কিন্তু কন্টিনিউয়াল চলতেই থাকছে, তা কিন্তু সিজ হচ্ছে না। তো আমাদের এই যে বিষয়গুলো, এই যে কবিতাটা, এটা পড়তে গিয়ে কিন্তু আমরা অনেকটাই জানতে পেরেছি তার প্যাটার্ন, তার কী ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছিল, কী মেন ফিচার্স আছে, এই কবিতাটার স্ট্রাকচার কেমন আছে। এটা পেট্রার্ক অ্যান্ড সনেট হলেও শেষের যে 6টা লাইন আছে, সেই 6টা লাইনের লাস্ট 2টো লাইন, মানে 13 নম্বর আর 14 নম্বর লাইনে কোনো রাইমিং কাপলেট নয়। তারা কাপলেট মানে ডাবল লাইন। আগেই বলেছিলাম আমি শ্যালাই কম্পেয়ার দিয়ে পড়াবার সময় যে কাপলেট মানে হচ্ছে ডাবল লাইন। সেই ডাবল লাইনের মধ্যে শেষের যে শব্দগুলো আছে তার মধ্যে কিন্তু কোনো রাইম নেই, মানে কোনো ছন্দ নেই। এবারে আমাদের কিছু মেন পয়েন্টস মনে রাখতে হবে, যে কি দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট হ্যাভ বিন পার্সনিফাইড অ্যান্ড দে ডু নট অনলি সিম্বলাইজ টু ডিফারেন্ট পার্সোনালিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট সিজনস, সামার অ্যান্ড উইন্টার। গ্রাসহপার তো দুটো আলাদা ইন্ডিভিজুয়ালি দেখানো হয়েছে। তো গ্রাসহপারকে দেখানো হয়েছে সামারের হিসেবে, আর ক্রিকেটকে দেখানো হয়েছে উইন্টারের হিসেবে। দুটো আলাদা সিজন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই কবিতাটার মধ্যে এই যে একদম শেষের যে লাইনটা, যে দ্য পোয়েট্রি অ্যাবাউট ইজ সিজিং নেভার, ইনফ্যাক্ট ইট ইজ ওয়ার্মথ ইনক্রিজিং এভার।
তাহলে পৃথিবীর সঙ্গীতটা সেটা কখনো থামছে না। এই যে পৃথিবীর উষ্ণতা সেটা ক্রমশ বাড়ছে, শীতকালে ক্রমশ বাড়ছে। বারবার এই কবিতাটার মধ্যে এইটাই এস্টাবলিশ থ্রু দ্য লাইন্স করার চেষ্টা হয়েছে যে পৃথিবীর সঙ্গীত থামছে না, একজন আর একজনকে রিপ্লেস করে দিচ্ছে। তো এইভাবেই আমাদের এই কবিতাটা আজকে শেষ করলাম। তোমরা ভালো করে পড়বে, বুঝবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখবে এবং অবশ্যই অন্যজনের সঙ্গে শেয়ার করবে এবং তাদেরকে বলবে যেন তারা সাবস্ক্রাইব করে। এবং আমি চেষ্টা করব আস্তে আস্তে সমস্ত ক্লাস 12-এর যে পড়াশোনাগুলো আছে, যে প্রোজগুলো আছে, পোয়েমসগুলো আছে, নাটকটা যেটা আছে অ্যান্টন চেকভের লেখা, সব আস্তে আস্তে আমি পড়াবার চেষ্টা করব এবং বোঝাবার চেষ্টা করব এবং কোয়েশ্চেন্সগুলোও বলে দেবো। যেমন ধরো এই যে টেক্সটটা আমরা পড়লাম, এই টেক্সট থেকে তোমাকে আগেই এই কবিতাটার সাবস্ট্যান্সটা পড়তে হবে। আমি অনেকটাই পড়িয়ে দিয়েছি এবং এখানে বড় কোয়েশ্চেন পড়তে গেলে যেটা তোমার সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেগুলো আমাদের আগের বছরে এসে গেছে সেগুলোকে আমাদের বাদ দিয়ে পড়তে হবে, কারণ একই প্রশ্ন তো আসে না বারবার। তো এখানে যে সামারের মানে মিউজিক অফ সামার থ্রু দ্য ভয়েস অফ গ্রাসহপার, সেটা কীভাবে প্রেজেন্ট করা হয়েছে, একদম প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিকেটের যে আওয়াজ, সেটা ক্রিকেটের যে সং, সেটা উইন্টারে, সেটা কীভাবে প্রেজেন্ট করা হয়েছে, এইগুলো। তাহলে এবারে প্রথমে যে অক্টেভের সঙ্গে সেস্টেটের কোন জায়গায় তারা কন্ট্রাস্টিং ইমেজেস আছে, কোন জায়গায় তারা আলাদা, এইটা পড়তে হবে। তোমাকে বললাম যে এর টাইটেলটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট বা এর নমেনক্লেচার মানে নামকরণের সার্থকতা, এটা পড়তে হবে। তারপরে যে ঘাস ফড়িংয়ের সঙ্গে যে পাখির গানের সঙ্গে তুলনা করেছেন, সেখানে ঘাস ফড়িংয়ের যে অ্যাক্টিভিটিগুলো আছে, অ্যাকশনসগুলো আছে, সেটা কতটা পাখির সঙ্গে ডিফার করছে, এটা একটু তোমাদের পড়তে হবে। মোটামুটি আমি যেভাবে পড়িয়েছি তোমাদের, আমার মনে হচ্ছে যে কবিতাটা তোমরা ভালোই বুঝতে পারবে। এবং যদি কোনো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স দেন কমেন্টে লিখবে এবং আমি আই উইল ট্রাই টু আনসার ইউর কোয়েশ্চেন্স।